নেপালের বিপক্ষে মাঠে নামবে সেই ম্যাচ নিয়ে আমরা কথা বলতে চাই। একই সাথে সিলেটে চলছে বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্ট সিরিজ, সে নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক হাসান মাহাদি। হাসান মাহাদি, আমরা ফুটবল নিয়ে কথা বলবো, তার আগে একটু ক্রিকেট নিয়ে কথা বলতেই চাই। বাংলাদেশ অসাধারণ ব্যাটিং করছে, মানে বুঝতে পারছি না হঠাৎ করে কি এমন হয়ে গেল বাংলাদেশের ব্যাটারদের, তারা এত ভালো করছে কিভাবে। অনেকেই বলছে আশরাফুল জয়েন করাতেই নাকি আসলে সেই চমকটা লেগে গেছে। আপনার কাছে কি মনে হয়? আশরাফুল জয়েন করাতেই চমক লেগে গিয়েছে, সেটা মানে এত তাড়াতাড়ি বলে দেওয়াটা কঠিন, কিন্তু তিনি জয়েন করাতে হয়তো বা ভাগ্য মানে সাথে লাক নিয়ে আছে না? এসেছেন। হ্যাঁ, হ্যাঁ। লাকটা সাথে নিয়ে এসেছেন, সেটা হতে পারে। বাট বাংলাদেশের ব্যাটাররা সোফার একজনই তো আউট হয়েছেন, সাদমান আউট হয়েছেন। সাদমানও দুর্দান্ত খেলছিলেন। বাংলাদেশের স্পেশালি মাহমুদুল হাসান জয়ের কথা আলাদাভাবে বলতে হয়। সবশেষ তিনি সেঞ্চুরি করেছিলেন ডারবানে 2022, ইফ আই এম নট রং। আমি সেই ম্যাচটা মাঠে বসে দেখেছি এবং 3 বছর পরে মানে টেস্ট স্কোয়াডে তিনি আসলেন, গেলেন, বাদ পড়লেন। 3 বছর পরে একটা সেঞ্চুরি, তার ক্যারিয়ারের সবচাইতে সেরা ইনিংস। সবচাইতে বড় কথা হচ্ছে কিভাবে তিনি খেলেছেন, তার খেলার ধরন, শট সিলেকশন, তার শটের উপরে কন্ট্রোল 92%, ইফ আই এম নট রং। এত চমৎকার ক্রিকেটটা তিনি খেলেছেন। হ্যাঁ, এই প্রশ্ন করতে পারেন যে আয়ারল্যান্ডের বোলিং নিয়ে, উইকেট খুবই ব্যাটিং প্যারাডাইজ, আয়ারল্যান্ডের বোলিংয়ে তেমন বিশেষ কোনো কিছু নাই, এক্সট্রাঅর্ডিনারি বোলিং তারা করতে পারে না, খুবই অর্ডিনারি। তারপরেও আপনি যখন 170 রানের একটা ইনিংস খেলবেন, আপনার ব্যাটিংয়ের উপর আপনার কন্ট্রোল থাকবে 92% এবং আপনি মাঠের সব দিকে শট খেলেছেন, এত ক্যালকুলেটিভ রিস্ক তুলেছেন, যখন গিয়ার আপ করার দরকার তখন করেছেন। আবার দেখেন যখন তার 50 হয়েছে, 50 থেকে 100 রানে যেতে তিনি 100+ বল খেলেছেন। গ্রাফটিং দরকার ছিল যখন, সেটা করেছেন। খুবই চমৎকার ব্যাটিং। 200 হবে? আশা করতে পারি 219 সম্ভবত বাংলাদেশি কোনো ব্যাটারের টেস্টেতে সর্বোচ্চ মুশফিকুর রহিমের, 217 সাকিব আল হাসানের, মেবি 206 আছে, আরও একটা 200+, 200 আছে মনে মুশফিকের। হ্যাঁ, আমি আশা করি মাহমুদুল হাসান জয় যেমন খেলছিলেন সেটা পসিবল। বাট ছোট্ট একটা বাট বলে নিতে চাই, নতুন বলে এখন তো আপনার ডি ফ্যাক্টর আছে, উইকেটে কিছুটা ময়েশ্চার থাকে এবং ইনিশিয়াল কয়েকটা ওভার বল বিট সুইং থাকবে, মানে বলের শাইনের কারণে এবং উইকেটে কিছুটা ময়েশ্চার থাকার কারণে। সো নতুন বলে আমার কাছে মাহমুদুল হাসান জয়কে ইনিশিয়ালি একটু ভার্নারেবল লাগে। সেই ভার্নারেবিলিটা যদি আজকে সকালে 4-5টা ওভার তিনি সামনে নিতে পারেন, 200-র বেশি তো ডেফিনেটলি আশা করতেই পারি। মানে প্রথম ইনিংসে বাংলাদেশের কত হলে, ধরেন আমরা যদি ইনিংস এরকম একটা স্টার্টের পরে আমরা তো ডেফিনেটলি চাইবো ইনিংস ব্যবধানে আয়ারল্যান্ডকে হারাতে, যদি সেটা সম্ভব হয় সেক্ষেত্রে স্কোর বোর্ডে কত থাকলে ভালো? এই হিসাবটা আসলে আপনার কত দ্রুত আপনি আজকে রানটা করছেন, আপনি আজকে কয়টা আপনার খুব স্বাভাবিকভাবে আজকে পুরো দিন বাংলাদেশ যদি খেলে, আজকে তো থার্ড ডে, আগামীকালকে আরও 2টা দিন পড়ে থাকবে। সো আয়ারল্যান্ডকে 90 ওভারের মধ্যে অল আউট করে দেওয়াটা সম্ভব, সেটা আমরা প্রথম ইনিংসে দেখেছি। সো আমার কাছে মনে হয় যে 4টা সেশন আয়ারল্যান্ডকে আপনি যদি ব্যাট করতে দেন, তাহলে অনায়াসে আপনি ইনিংস ব্যবধানে জিততে পারেন, সেই সম্ভাবনা আছে। নিশ্চয়ই সে প্রত্যাশা আমরা রাখতে চাই। বাংলাদেশ যদিও আয়ারল্যান্ডের বিপক্ষে জয়টা আসলে কতটা মাহাত্ম্য আসলে মানে আছে সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে, তারপরেও সবকিছু জয়ের মাহাত্ম্য না থাকলেও হেরে গেলে প্রচুর সমালোচনা আছে, সুতরাং পতাশা মুখে পা কাটাটা সব সময় একটা বিপদের কারণ। সো আমার কাছে মনে হয় যে হ্যাঁ, ছোট দলের বিপক্ষে আপনাকে আরো বেশি কশাস থাকতে হয়। জিতে গেলে মাহাত্ম্য থাকে না, কিন্তু হেরে গেলে প্রচুর সমালোচনা হয়। সো আমার কাছে মনে হয় যে এটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে বাংলাদেশ দল আয়ারল্যান্ডকে খুবই কম্প্রিহেন্সিভলি হারাক। আপনি যেটা বলছিলেন যে ইনিংস ব্যবধানে জেতার ব্যাপারটা, সেটাও হোক, আমরা সেই প্রত্যাশা করতেই পারি। নিশ্চয়ই টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে বাংলাদেশের এটা একটা প্রস্তুতি আমরা ধরতে পারি, সেই জায়গায় আসলে তারা ভালোভাবে প্রস্তুতিটা নিয়ে নেয়। আমরা বাংলাদেশের ফুটবল ম্যাচ নিয়ে আজকে কথা বলতে চাই। নেপালের বিপক্ষে ম্যাচ, আমরা প্রতিবেদনে দেখছিলাম টিকিট বিক্রি হচ্ছে না, প্লেয়াররা টিকিট বিক্রির জন্য আহ্বান জানাচ্ছে, অথচ ভারতের ম্যাচে 6 মিনিটও লাগেনি, সব টিকিট বিক্রি হয়ে গেছে। এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই যে নেপালের টিকিটটা আসলে কিনতে চাচ্ছে না নেপাল বাংলাদেশ ম্যাচটা, সেই নেপালকে 5 বছর ধরে বাংলাদেশ হারাতে পারছে না। আপনার কাছে কি মনে হয় হামজা শমীদদের নতুন বাংলাদেশ, এই হামজা শমীদদের বাংলাদেশ আবার এখন পর্যন্ত জিততে পারেনি কোনো ম্যাচে, এত হাইপ এত সবকিছু, আজকে পারবে কিনা? হামজা শমীদদের এই দলটা এখনো জিততে পারে নাই। জিততে না পারার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনি খেলেছেন তো সব আপনার চেয়ে বেটার অপোনেন্টের সাথে। আপনি সিঙ্গাপুরের সাথে খেলেছেন, হংকংয়ের সাথে খেলেছেন, ইন্ডিয়ার সাথে খেলেছেন। ইন্ডিয়ার মাটিতে তখন শুধু হামজা একা ছিলেন, সুমিত তখনও আসে নাই। আরও কিছু ইয়াংস্টার যারা আছে, ফাহমিদুলের কথা বলবো, জায়ানের কথা বলবো, যারা এই মুহূর্তে খেলছেন, তারা ওই ম্যাচটাতে ছিল না। বাট
অনেকবার আপনার সাথে এই টেবিলে আলোচনায় আমি বলেছি যে ওই ম্যাচটা বাংলাদেশের অন্ততপক্ষে 4-0 গোলে জেতা উচিত ছিল, প্রথম ইন্ডিয়ার সাথে, যেটা বাংলাদেশের অ্যাওয়ে ছিল। এখন ইন্ডিয়া বাংলাদেশের ঘরে আসবে, বলতে পারি আমরা যে এখনো জিতে নাই, বাট জেতার সময়টা চলে এসছে। নেপালের বিপক্ষে এখনো পর্যন্ত টিকিট বিক্রি হয়নি। আমার কাছে মনে হয় টিকিট বিক্রি না হওয়ার পেছনে কিছু পলিটিক্যাল আনরেস্টের ব্যাপার আছে। আজকে 13 তারিখের একটা দিন, যে দিনটাতে লকডাউন টকডাউন জাতীয় এক ধরনের কর্মসূচির ব্যাপার হচ্ছে, মানুষের মধ্যে কিছুটা ভয়ভীতি আছে, সেফটি সিকিউরিটি সবকিছু মিলিয়ে সন্ধ্যার দিকে একটা ম্যাচ দেখতে যাওয়ার সেই রিস্ক অনেকেই হয়তো নিতে চান নাই। আবার সামনে ইন্ডিয়া ম্যাচটাও আছে, সেটার জন্য একটা প্রিপারেশনের ব্যাপার থাকে। সো ব্যাক টু ব্যাক একটা ম্যাচে টিকিট, নেপালের বিপক্ষে, যেহেতু এটা প্রীতি ম্যাচ বা ফ্রেন্ডলি, এই ম্যাচ নিয়ে উৎসাহ একদম নাই তা না, কিন্তু ইন্ডিয়ার মতন এরকম একদম মানে টিকিট কয়েক মুহূর্তের মধ্যে উধাও হয়ে যায় নাই। এটা হতেই পারে, এটা খুব নরমাল আমার কাছে মনে হচ্ছে। আমরা মাঠের কথাই বলি যে বাংলাদেশের এখন যে সিচুয়েশন, এখন তো আমরা এক্সপেক্ট করতেই পারি যে নেপালকে বড় ব্যবধানে বাংলাদেশ হারাতে পারবে। একটা ফুটবল ম্যাচে বড় ব্যবধানে আপনি চাইলেই হারাতে পারবেন, বিষয়টা তা না। একটা ছোট অপোনেন্টও কখনো কখনো আপনার গলার কাটা হয়ে এমন ভাবে দাঁড়াবে, নাহলে মানে ওয়ার্ল্ড ফুটবলে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা কিংবা ম্যান সিটি বা বায়ার্ন মিউনিক, পিএসজি কখনো হারতো না। মানে নামে ধারে ভারে তারা এত শক্তিশালী, বিপক্ষে হেরেছে। হ্যাঁ, মানে এই দলগুলা, বড় দলগুলা হারে। লিভারপুলের পয়েন্ট টেবিলে দেখেন, ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের অবস্থা খুবই খারাপ। আমি খুঁজতে গিয়ে পাই না লিভারপুল কই আছে। সো সবকিছু মিলিয়ে হয় কি, ফুটবল এরকম একটা ম্যাচ আপনাকে চাইলে আটকে দেওয়া সম্ভব, আবার একাধিক গোলের সুযোগ, 4টা-5টা, যেটা ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশের হয়েছিল। মানে এক খালি গোল বাংলাদেশ চাইলে দিতে পারতো, কিন্তু কোনো কারণে গোল হয় নাই। গোল নাই হতে পারে, কিন্তু মাঠে আপনি কতখানি ইম্প্যাক্টফুল, কেমন ফুটবলটা খেলেছেন, যেটা হংকংয়ের মাটিতে গিয়ে বাংলাদেশ শেষ এশিয়ান কাপ বাছাইয়ের যে ম্যাচটা বাংলাদেশ দল খেলে এসছে, দ্যাট ওয়াজ ইম্প্যাক্টফুল ম্যাচ। মাঠে বাংলাদেশকে দেখে মনে হয়েছে সে তার অপোনেন্টকে ডমিনেট করছে। এই ডমিনেটিং ক্যারেক্টারটাই ইম্পর্টেন্ট মাঠে। পরবর্তীতে কোনো না কোনো ম্যাচ আপনি জিততে পারবেনই। সব ম্যাচ আবার একদম মানে সুযোগের সদ্ব্যবহার করা যাবে না তা না, দু একটা ম্যাচে হতে পারে, বাট মাঠে ডমিনেট করাটা জরুরি, সেটা বাংলাদেশ দল করছে। আমার কাছে মনে হয় যে সেই ডমিনেটিং ক্যারেক্টারটা বাংলাদেশ দল নেপালের বিপক্ষে ম্যাচে ধরে রাখতে পারবে। এই এখন বাংলাদেশ ঠিক যে স্ট্রাকচারে আছে, একটাই দুর্বলতা এই দলটা, যেটা হাসান সজীবের রিপোর্টে দেখছিলাম, যে হাবিয়ার কাবরেরার পদত্যাগ চেয়ে মানুষ গোসা করে মাঠে আসবে না। আমার কাছে মনে হয় যে ব্যাপারটা তেমন হওয়া উচিত না। হাবিয়ার কাবরেরা বাংলাদেশ দলকে কোচিং করাচ্ছেন, ডেফিনেটলি তারও একটা শেষ আছে। এটা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একটা কল, কখন হাভিয়ার কাবরেরাকে বিদায় দিয়ে নতুন কোচ আনা হবে। তাকে একটা নির্দিষ্ট সার্টেন টাইম দেওয়া হচ্ছে, কিছু চুক্তি থাকে, কিছু ক্লজ থাকে, অনেক কিছু থাকে। চাইলে একজন কোচকে আপনি আনলেন না, কিন্তু ফুটবলে আমরা কোচদেরকে দেখি, আমরা মরিনিওকে বলতে শুনেছি যে তার বাক্সপেটটা সবসময় গোছানো থাকে। মরিনোরা যেই ধরনের মানে ক্লাবে কোচিং করিয়েছেন, তারা একদিনের ব্যবধানে কোচ স্যাক করে দিয়ে তাকে চুক্তির সব টাকা দিয়ে আবার নতুন কোচ আনার মতন এবিলিটি রাখে। বাংলাদেশ ফুটবল আস্তে আস্তে দাঁড়াচ্ছে। আমি বলছি ওই জায়গা থেকে যে ফুটবলে আসলে এই প্রেসারটা কোচদের মাথায় থাকে, সেটা কাবরেরাও বলেছেন যে এগুলো তিনি আসলে হ্যান্ডেল করতে হ্যাপি না, উনি আরো থাকতে চান বাংলাদেশে। হ্যাঁ, বাংলাদেশে এখানে থাকা হাবিয়ার কাবরেরার কোনো বড় ধরনের প্রোফাইল নাই। বাংলাদেশ ন্যাশনাল টিমকে কোচিং করিয়েই তিনি তার সিভিতে একটা ভালো নাম, একটা ন্যাশনাল টিমের নাম লিখতে পারবেন। এটা কাবরেরার জন্য একটা খুব ভালো ডিল। বাংলাদেশ ফুটবলের জন্য ভালো ডিল নাই হতে পারে, কিন্তু কাবরেরার জন্য ডিলটা খুব ভালো ছিল। কাবরেরা যে সময়টাতে বাংলাদেশে এসেছেন, সেই সময় আসলে বাংলাদেশের অবস্থা খুব বেশি ভালো ছিল না। বাংলাদেশ তখন হামজা শহীদদেরকে এফোর্ট করতো না। ওই সময়টাতে কাবরেরার চেয়ে আসলে বাংলাদেশের বেটার কোচ দরকার ছিল। যখন আপনার অবস্থা খারাপ, যখন আপনি দেখবেন আপনি ম্যাথসে ভালো করছেন না, তখন আপনার ভালো টিচার দরকার, বেশি ভালো, যে আপনাকে এই জিনিসটা সহজ করে দিবে। বাংলাদেশের অবস্থাও খারাপ ছিল, কাবরেরার নিজের অবস্থা খারাপ ছিল। দুই এন্ডই আসলে এত দুর্বল ছিল। এই দুইটা এন্ড একসাথে আস্তে 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 কিছুটা ড্র করে একটা জায়গায় এসছে। বাট এখন দিস ইজ দ্য হাই টাইম, একটা ভালো ম্যানেজার দরকার। মানে ইংলিশ ফুটবলে ম্যানেজার বলে কোচ আর কি, ভালো কোচ দরকার, যিনি হামজা সমিতদেরকে রাইট ওয়েতে কোচিং করাতে পারবেন, বা লেস্টার সিটির একজন ফুটবলারকে যিনি রাইট ওয়েতে ম্যানেজ করতে পারবেন। কাবরেরার চেয়ে মেবি এখন কাবরেরার যে ওয়েট, তার চেয়ে দলের ওয়েটটা বেশি। কাবরেরা এই ভারটা বহন করতে পারছেন বলে মনে হয়। সেই জায়গাটাতেই তো আমরা আসলে এই অস্বস্তিটা যে দেখছি কাবরেরাকে নিয়ে, সেটা যে তিনি আসলে হঠাৎ করে আসলে খুব বেশি বিপদে পড়ে গেছেন। কারণ একসাথে বাংলাদেশে এত বেশি আসলে ফুটবলে ঝড় তুলে দিয়েছে সবাই এসে সেই জায়গা থেকে। আজকের ম্যাচ নিয়ে যদি কথা বলি, যেটা আমরা প্রতিবেদনেও দেখছিলাম, নেপালের 8 জন ফুটবলার বাংলাদেশে খেলেন। তাদের যে ক্যাপ্টেন, তিনিও বাংলাদেশের পুলিশ এফসিতে খেলেন। মানে 8 জন প্লেয়ার, 11 জনের মধ্যে তারা আসলে বাংলাদেশকে চেনে জানে, আবহাওয়া সবকিছু এসব নিয়ে তাদের আসলে কোনো সমস্যাই নেই। সেই জায়গা থেকে
মানে এই জায়গায় কি নেপাল একটুখানি এগিয়ে কিনা, বা আজকের ম্যাচের একাদশ নিয়েও যদি জানতে চাই। আমার কাছে মনে হয় যে এই জায়গায় নেপাল কিছুটা এগিয়ে থাকবে, কারণ কিছুটা এগিয়ে থাকা বলতে কি, নেপাল সবসময় বাংলাদেশকে হোম গ্রাউন্ডের মতনই চিনে। হারি খারকা বাংলাদেশের প্রিমিয়ার লিগ, ওদের যে কোচ এখন বর্তমানে প্রচুর খেলেছেন বাংলাদেশের ঘরোয়া ফুটবলে। হারি খারকা খুবই পরিচিত একটা নাম, বাংলাদেশের অলমোস্ট বড় সব দলেই হারি খারকার খেলা। আমি আমার ছোটবেলায় হারি খারকাকে বাংলাদেশের মাঠে অনেক খেলতে দেখেছি। সো হ্যাঁ, নেপালিরা চিনে, এবং চিনলেও তেমন অসুবিধা নাই, চিনতেই পারে। এখন গ্লোবাল ফুটবল এমন একটা জায়গায় গিয়েছে, সবাই সবাই কম বেশি চিনে, হয় ক্লাব ফুটবলে নয় ন্যাশনাল জার্সিতে, যে কোনো জায়গায়। সো নেপালের কিছুটা অ্যাডভান্টেজ থাকবে বাংলাদেশের গ্রাউন্ড বলে যারা চেনে। বাট বাংলাদেশের জন্য ব্যাপারটা খুব না, কারণ চেনার প্রতিপক্ষ গত 5 বছরে হারাতে পারেন নাই বলেই এই ম্যাচটাতে নেপালকে হারিয়ে সেই যে জয় খরাটা চলছে সেটাকে আপনি ইতি টানতেই পারেন। এবং বাংলাদেশ দল, আপনি বলছিলেন স্টার্টিং 11 একাদশ কেমন হবে, কাবরেরাকে নিয়ে না মন্তব্য করাটা কঠিন। আমি এখন একটা একাদশ, আমার মনের ভালো লাগার একাদশটা বলে যাব, দেখা যাবে কাবরেরা সেখানে সেই জিনিস তো নামাই নাই, 3-4টা পরিবর্তন করে রাখছে, সেটা হওয়ার সম্ভাবনা মনের একাদশটা একটু শুনি, মনের আপনি কেমন একাদশটা চান? খুব নরমাল, যেটা যে 4-3-3 কম্বিনেশনে বাংলাদেশ দল খেলে নেপালের বিপক্ষেও 4-3-3 এরকম একটা কম্বিনেশন হওয়া উচিত। ব্যাকলাইনে আমরা জানি তারিক কাজীর সাথে তপু যদি ফিট থাকে, এবং জায়ান বেসিকলি আসলে একজন লেফট উইং ব্যাক, যেখানে জায়ানকে আমরা খেলাচ্ছি হচ্ছে লেফট উইঙ্গার হিসেবে। এই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে জায়ানকে লেফট উইং ব্যাক পজিশনে খেলিয়ে ওই জায়গাটায় ফাহিমকে যদি খেলানো যায় লেফট উইংয়ে, আর নর্মালি মাঝ মাঠে ডেফিনেটলি হামজা তো থাকবেনই, তার সাথে সমিত সোম। এখন আমি চাই অন্ততপক্ষে নেপালের বিপক্ষের ম্যাচে স্টার্টিং 11-এ ক্যাপ্টেন জামাল ভুঁইয়া থাকুক। সোহেল রানা, সোহেল রানাকে আমরা দেখেছি, হৃদয়কেও আমরা এই জায়গায় দেখেছি। সো এই জায়গাটায় যদি জামালকে অন্ততপক্ষে এই ম্যাচে স্টার্টিং 11-এ আনা হয়, জামালের ভেতরে, জামাল তো খেলতে চায় 90 মিনিট, তার চাওয়া আছে, সেটাকেও একটু পূরণ করা যেতে পারে। কারণ প্রীতি ম্যাচেই তো করবেন, বড় ম্যাচ ইন্ডিয়ার বিপক্ষে গিয়ে তো এক্সপেরিমেন্ট করার সুযোগ নেই। আর খুব স্বাভাবিকভাবে ডান পাশে আমরা যেরকম দেখি, রাকিবকে সামনে দেখি, রাকিব যদি রাইট উইঙ্গার হিসেবে খেলেন, তাকে নাম্বার 9 খেলানোর কোনোই প্রয়োজন নেই। সে নাম্বার 9 পজিশনে রাকিব আসলে রপ্ট করতে পারে না, তিনি রাইট উইঙ্গার হিসেবেই বাংলাদেশের সেরা, তাকে রাইট উইং পজিশনে খেলানোক, এবং মুরসালিনকে অথবা আলামিনকে, মুরসালিন ইনজুর্ড হয়, আলামিনকে আপনি ট্রাই করে দেখতে পারেন নাম্বার 9-এ, যেহেতু মুরসালিন ইনজুর্ড। কাবরেরা নির্ঘাত আবারও রাকিবকে ধরে নিয়ে নাম্বার 9-এ জোর করে খেলিয়ে দিবেন আমার ধারণা। কিউবা মিচেলের সম্ভাবনা দেখেন? কিউবা মিচেলকে আসলে চাননি আমরা, যতটুকু কিউবা জানি। মিচেল তো তার ক্লাবেও আসলে খুব বেশি গেম টাইম পায় নাই। কিউবা মিচেল প্রসপেক্টফুল, বাট ক্লাবে তো গেম টাইম না পাওয়ার কারণে ন্যাশনাল টিমে তিনি গেম টাইম পাবেন কিনা, কারণ তাকে খুব একটা ভালোভাবে আমি নিজেও দেখিনি। আরো বেশি গেম টাইম তিনি ডিজার্ভ করেন অন্ততপক্ষে ক্লাবে, সেই জিনিসটা করে নেপালের আসলে ভালো বিপক্ষে হয়। যেহেতু প্রীতি ম্যাচ, সেই জায়গা থেকে কি আসলে তাকে কিউবাকে চেঞ্জে আনা যেতে পারে। আই থিংক কিউবাকে স্টার্টিং 11-এ যদি নাও রাখা হয়, চেঞ্জে কিউবাকে যদি আপনি নিয়ে আসেন সেটা বেটার হবে। যদি কিউবা মিচেলকে একটু বাজিয়ে দেখার সুযোগ থাকে, সেটা অবশ্যই করা উচিত বাংলাদেশ দলের। হামজা চৌধুরীর সাম্প্রতিক পারফরমেন্স যদি দেখি, লেস্টার সিটির হয়ে একটু আসলে ক্লামজি তাকে মনে হয়েছে। তিনি সেখানকার ক্যাপ্টেন, কিন্তু দলকে আসলে জেতাতে পারছেন না, তাকে বেঞ্চেও বসে থাকতে হচ্ছে আমরা দেখছি। এরকম একটা অবস্থায় আসলে তিনি এসছেন জাতীয় দলের ডিউটি পালন করতে। সেই জায়গায় এটা কি আসলে কোনোভাবে কাজ করে যে ক্লাবে যেহেতু পারফর্ম করতে পারছেন না সেইভাবে, আর আসলে সেই জায়গাটা, বা তিনি তার পছন্দের পজিশন সেখানেও তিনি খেলতে পারছেন না, এই ব্যাপারটা কি এখানে কাজ করবে কিনা? আমার কাছে মনে হয় ব্যাক অফ দ্য মাইন্ড এইসব জিনিস তো থাকে। আবার প্রফেশনাল ফুটবলাররা এই সুযোগগুলোকেই কাজে লাগান, হোপফুলি তিনি সেটাকে কাজে লাগাবেন। হামজা, আপনি যদি লাস্ট ম্যাচ দেখেন হংকংয়ের বিপক্ষে ঘরের মাঠে, হামজাকে মোস্ট অফ দ্য টাইম আমার কাছে মনে হয়েছে যে তিনি সেন্টার ব্যাক পজিশনে খেলছেন। গোলটা করে দিয়ে এসেছিলেন, সেন্টার ব্যাক পজিশনে খেলছেন, তিনি গোল করার আমার কাছে একটা মনে হয়েছে যে ভ্যান্ডাইক হয়ে গেলেন নাকি, মানে এত সেন্টার ব্যাক পজিশনে তিনি ছিলেন। এবং প্রথমার্ধের পরেও সেকেন্ড হাফেরও 10-15 মিনিট আমরা হামজাকে খুব একটা বেশি উপরের দিকে যেতেও দেখি নাই, নিজের রক্ষণ সামলিয়ে তিনি কুলিয়ে উঠতে পারছিলেন না। তো সবকিছু মিলে হামজার সেই সাপোর্টটা কি তিনি আসলে পান? সমিত সোম, হামজা এবং জামালকে আমি মিডফিল্ড ট্রাইও হিসেবে অন্ততপক্ষে একটা ম্যাচে দেখতে চাই। স্টার্টিং 11-এ তারা আসলে কেমন শুরু করেন, ফামিদুলকেও স্টার্টিং 11-এ দেখতে চাই। এটাই তো সুযোগ। কিউবা মিচেলকে যদি তো নেই খুব সম্ভবত ভারতের বিপক্ষে একটা নিষেধাজ্ঞার কারণে সেই ম্যাচটা খেলবেন না, হ্যাঁ সেই জায়গায় নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে নিশ্চয়ই তার নিষেধাজ্ঞার ব্যাপারটা থাকবে না। সো হ্যাঁ, আপনি তো
মানে প্রীতি ম্যাচই তো এক্সপেরিমেন্ট করার জায়গা, Right. সেখানে আপনি লাস্ট ম্যাচে খেলতে মানে ভারতের বিপক্ষে না খেলতে পারলেও আপনি এরপরে তো ম্যাচ খেলবেন। সো ওইভাবে আপনার কম্বিনেশনটাকে একটু শাফল করে নেওয়া, পারমুটেশন কম্বিনেশন, একটা রাইট কম্বিনেশন বের করে নেওয়া, কারণ আপনার ফুটবলার যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের কিছু ঘটে যেতে আমরা পারে। দেখেছি হংকং চায়নার ম্যাচে একটা সময় লাস্ট মুভমেন্টে আমরা আসলে বুঝতেই পারছিলাম না যে কোন ফরমেশনে খেলছে। দলের প্রয়োজনে আসলে সেভাবেই স্ট্র্যাটেজি সাজাতে হয়। খুবই ছোট্ট করে একটা জিনিস জানতে চাইবো, গোল করা তো আগে আমরা খুবই টেনশন করতাম, স্টিল করছি যে কে গোলটা করবে। এখন তো নতুন করে ডিফেন্স নিয়েও আমাদের অনেক চিন্তা, কারণ হংকং চায়নার বিপক্ষে যা হয়েছে, ডিফেন্স নিয়ে তো চিন্তা করা অনেক আগে থেকে ছিল। মানে যেভাবে লাস্ট গোল মুভমেন্টে করতে পারছিলাম না সেটা তো মেনেই নিয়েছিলাম যে গোল আসলে বাংলাদেশের নাম্বার 9 হবেও না, আমরা গোল করবো না, আমাদের এরকমই যাবে দিনকাল, আমাদের সমিত সোম আছে, হামজা আছে, করে দিবে করে সেট দিবে। পিস থেকে। আচ্ছা কিন্তু ডিফেন্স নিয়ে সবসময় চিন্তা ছিল, মানে কাউন্টার অ্যাটাক এবং সেট পিসে বাংলাদেশের গোল খাওয়াটা খুবই বাতিক্যের মতো হয়ে গিয়েছিল। খেলা শেষের দিকে হলেও একটা সেট পিসে গোল খেয়ে যাওয়া, যেটা ডিফেন্স আসলে রাইট ওয়েতে অপোনেন্ট অ্যাটাকারদেরকে ঠিকমতো মার্কিং না করা, পজিশন ঠিকমতো না থাকা, ডিরেকশন হারিয়ে ফেলা, একদম লেজে গোবরে হয়ে যায়। এটা খুব পুরনো। এই জায়গাটার থেকে বাংলাদেশের উত্তরণের পথটা খুঁজতে হবে। ভালো ডিফেন্ডার এখন থেকেই রেডি করাটা জরুরি, কারণ যারা এই মুহূর্তে খেলছেন তারা অবশ্যই দেশের সেরা, কিন্তু তাদেরও লিমিটেশনসগুলো আমরা দেখছি, এটা খুব পরিষ্কারভাবে ফুটে ওঠে। সো এই জায়গাতেও এখন মনে হয়েছে যে ইনভেস্ট করার সময় এসেছে। অনেক বেশি আসলে ইনভেস্ট সব জায়গায় করতে হবে, কারণ গোলের খেলা ফুটবল, গোল খেলে যেমন বিপদ, না দিতে পারলে বিপদ, সব জায়গায় আসলে বিপদ। ঘর রক্ষা করে গোলটা করতে হবে, এই ব্যাপারগুলো তো নিশ্চয়ই ঠিক থাকতে হবে। নেপালের বিপক্ষে বাংলাদেশ জয় পাক সে প্রত্যাশা রাখতে চাই। হাসান মাহাদি, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম দেশের ফুটবল ক্রিকেট নিয়ে। আমাদের সাথে এই আলোচনায় এতক্ষণ ছিলেন ক্রীড়া সাংবাদিক হাসান মাহাদি।